লেখিকা অনিন্দিতার হিসেব নিকেশ সব বুঝতে পারছি স্যার, কিন্তু উপায় কি বলুন? আপনাকে ডেকে পাঠানোর আমার ইচ্ছে ছিল না, কিন্তু আপনি তো জানেন আমাদের স্কুলের একটা রেপুটেশন রয়েছে। শহরের সেরা 5 স্কুলের মধ্যে আমাদেরটা অন্যতম। প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপ 20-র মধ্যে বেশ কয়েকজন ছেলে মেয়ে থাকে। বহু কৃতী ছাত্র, আইআইটিয়ান, ইন্ডিয়া তো বটেই, ওয়ার্ল্ডের টপ লেভেল এমএনসিতে লাখো লাখো ডলার কামাচ্ছে। আপনি তো জানেন স্যার, বাকি স্টুডেন্টদের সঙ্গে শায়কের বিহেভিয়ার স্কুলের রেপুটেশনের জন্য নট সো গুড। আই নো এভরিথিং। নতুন করে বলার কি কিছু দরকার আছে মিস ডিসুজা? সেজন্যই আমার একমাত্র ছেলেকে শহরের এতগুলো নামি দামি স্কুল ছেড়ে আপনাদের এই স্কুলে ভর্তি করিয়েছি। টাকার অভাব নেই আমার, আপনারা ভালো করেই জানেন। আমি চাই ছেলে যেন এডুকেটেড হয়। ডোনেশনের অঙ্কটা আর মুখে বলতে চাই না, কিন্তু আপনাদের স্কুল এই শহরের অন্যতম বিখ্যাত ইনস্টিটিউশন হলেও আমার দেওয়া অঙ্কের পরিমাণটা নেহাত মন্দ নয়। একটা মধ্যবিত্ত ছেলে জন্ম থেকে প্রাইভেট কলেজ অবধি ইঞ্জিনিয়ারিং পড়া হয়ে যায়। আই নো মিস্টার চ্যাটার্জি, সামান্য গলা খাকরে, উই লিভ ইন পারফেকশন। স্কুলের প্রিন্সিপাল বললেন, শায়কের পড়াশোনা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, হি ইজ ব্রিলিয়ান্ট। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে, কিন্তু টিফিনের সময়টা এলেই মারামারি করে। বন্ধুদের থেকে টিফিন কেড়ে খেয়ে নেয়। গার্জেনরা রেগুলার কমপ্লেন করছে। তাছাড়া আমরা সিসিটিভি ফুটেজও চেক করেছি। এটা স্কুল মিস্টার চ্যাটার্জি, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, বুঝতেই তো পারছেন। আপনি যদি শায়ককে একটু বুঝিয়ে বলেন, আসলে আজকাল এতটা বাড়াবাড়ি শুরু করেছে এক প্রকার বাধ্য হয়েই। ড্যাম ইট, এর জন্য আপনি আমায় স্কুলে ডেকে পাঠালেন? মিটিংটা অ্যাটেন্ড করতে পারলাম না বলে আমার কত টাকার ডিল পেন্ডিং হয়ে রইল জানা আছে কি? লসের ক্ষতিপূরণ কে করবে? আপনাকে বুদ্ধিমতী বলেই জানতাম মিস ডিসুজা, বাট ইউ আর জাস্ট। মনে রাখবেন, কয়েক বছর ধরে আমি কিন্তু এই স্কুলের গভর্নিং বডিতে আছি। এসব পেটি কারণে আমাকে আর কখনো ডেকে পাঠাবেন না। প্রয়োজনে আপনাদের কাউকে অফিসে পাঠিয়ে দেবেন, কথা বলে নেব। আর শায়কের সঙ্গে আজ রাতেই কথা বলে নিচ্ছি কেন এমন করছে। গটগট করে চেয়ার সরিয়ে বেরিয়ে গেলেন শহরের অন্যতম ফেমাস বিজনেস ম্যাগনেট সুনন্দ চ্যাটার্জি। উফ, কি অ্যাটিটিউড! সারা শরীর থেকে যেন অহংকার চুইয়ে পড়ছে। আপনি কি করে সহ্য করলেন ম্যাডাম? কথায় বলে বিদ্যা বিনয় দান করে, এর মধ্যে তো বিনয়ের ছিটে ফোঁটাও নেই, বলে উঠলেন শায়কের ক্লাস টিচার আত্রেয়ী সেন। বছর 3 আগে ইনি বিলিভ ইন পারফেকশনে জয়েন করেছেন। পড়ানোর গুণে, মধুর স্বভাবে ছাত্রছাত্রী তো বটেই, শিক্ষক শিক্ষিকাদেরও পছন্দের মানুষ। তবে উচিত কথা বলতে কাউকে ছাড়েন না, প্রিন্সিপালকেও নয়। প্রিন্সিপাল ডিসুজাও এই মেধাবী মেয়েটিকে স্নেহের চোখেই দেখেন। আবারও বললেন মিস সেন, এই সব চেহারাগুলো দেখলে বোঝা যায় পকেটে দেদার টাকা আছে, কিন্তু সামাজিক শিক্ষার বড় অভাব। স্কুল শিক্ষকরা জাতির মেরুদণ্ড গড়ে দেন, তাদের সঙ্গে এমনভাবে কথা বলা যায়? চেয়ার ঠেলে এভাবে বেরিয়ে যাওয়া যায়? আমি তো ভাবতেই পারছি না। টাকার জোরে এরা ধরাকে সরা ভেবে ফেলেছে। সমস্যাটা এখানেই। শোনো আত্রেয়ী, ঈষৎ হাসলেন মিস ডিসুজা, এদের সামাজিক শিক্ষা লাগে না। এই সময় দাঁড়িয়ে যার পকেটে টাকা আছে সেই আসল শিক্ষিতা, বুঝলে? আর রইল বাকি পুঁথিগত বিদ্যা। পড়াশোনা করার সময় ওসব ঠিক আছে, পথ চলার ক্ষেত্রে মনে রাখবে এ দুনিয়া কেবল টাকার বশ। কেরিয়ারের ক্ষেত্রে তোমার একমাত্র কাজ চাকরিটুকু টিকিয়ে রাখা, সে যেভাবেই হোক। তাহলে তোমার সঙ্গে তোমার পরিবারের বাকি লোকজনও সারভাইভ করবে। মিস্টার চ্যাটার্জির অহংকারী কথাবার্তা ভুলে যাও। কয়েকশো কোটির মালিক উনি। গুজবে অঙ্কটা 1000 কোটিও ছাড়াতে পারে। এই স্কুলের ম্যানেজমেন্টের তালিকায় ওর নাম আছে, শুনলেই তো। যাও, ক্লাসে যাও। শায়কের দিকে বিশেষ নজর রাখতে ভুলো না কিন্তু। চুলের রূপলি রেখা, বয়সজনিত অভিজ্ঞতা ব্যক্তিত্বে অন্যরকম পরিপক্কতা এনেছে। মৃদু দীর্ঘশ্বাস ফেলল আত্রেয়ী। আজ যেন নতুন করে বুঝতে পারল সে। শহরের অন্যতম নামী স্কুলের প্রিন্সিপালের চেয়ারে এমনি এমনি বসেননি মিস ডিসুজা। রাতে শায়ককে ডেকে পাঠালেন মিস্টার চ্যাটার্জি। চোখ লাল, ঘর জুড়ে উগ্র গন্ধ বাতাসে পাক খেয়ে খেয়ে ফিরছে। গম্ভীর মুখে বলে উঠলেন, স্কুলে তোমার অদ্ভুত আচরণের জন্য আমায় ব্যবসার সময় নষ্ট করে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যেতে হয়েছে, কথা শুনতে হয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে একটা বড়
অঙ্কের ডিল হাতছাড়া হয়ে গেছে, ক্ষতিপূরণ কে দেবে? তুমি? চ্যাটার্জি বাড়ির ছেলে হয়ে লোকের টিফিন কেড়ে খেতে লজ্জা হয় না? কি এনেছিল? বাড়ির তৈরি ফ্রাইড রাইস আর চিলি ফিশ খেতে পাও না? টিফিন দেওয়া হয় না তোমায়? শেম অন ইউ সায়ক। এই বিশাল বাড়ির পেছনের বাগানে যদি তোমায় মেরে পুঁতে দিই, কেউ টেরটি পাবে না। সবাই জানবে বাবার বকা খেয়ে তুমি বাড়ি থেকে চলে গেছো। তা আপনি পারবেন না মিস্টার চ্যাটার্জি। আমার বেঁচে থাকার ওপর আপনার এই ব্যবসায়িক পরিচয়, সামাজিক ঠাটবাট নির্ভরশীল। কোনোভাবে আমার যদি মৃত্যু হয় কিংবা হারিয়ে যাই, তার পরের দিন থেকে আপনি জাস্ট পথের ভিখারি। সমস্ত সম্পদ চলে যাবে প্যান ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্টে। আর ওসব চিকেন প্যাটিস, পেস্ট্রি, পিৎজা, চকোলেট কেক আমার ভালো লাগে না। হাতে হাত ঘষলেন মিস্টার চ্যাটার্জি। সায়কের মুখটা দেখলেই মনীষার কথা মনে পড়ে, সেই সঙ্গে মনে পড়ে নিজের অপারগতার কথা। বুকের ভেতরটা জ্বলে যায় যেন। কখন চলে গেছে সায়ক। টেবিলে রাখা বোতল তুলে নিমেষে গলায় ঢেলে দেন। তরলের ঝাঁজে গলা জ্বালা করে ওঠে। ডুবে গিয়েও কোনো শান্তি মেলে না। শেষ পর্যন্ত বাজি জিতেছি ভেবে উচ্ছ্বাসে মত্ত সুনন্দ চ্যাটার্জি হঠাৎ সেদিন উপলব্ধি করেছিলেন হিসাব মেলে না। নারী কেটে জন্ম দিলেও সায়কের মা কোনোদিনই হয়ে উঠতে পারেনি মনীষা। ক্লাব, সোসাইটি, পার্টি, মাল্টিপ্লেক্সে মুভি, শপিং, মনীষার গোটা জগতই আবর্তিত হতো হাই ক্লাস বন্ধুদের ঘিরে। কিটি পার্টি জুড়ে চলতো শাড়ি গয়নার নির্লজ্জ প্রদর্শনী। সেখানে না সায়কের কোনো স্থান ছিল, না ছিল সুনন্দ চ্যাটার্জির। শ্বশুর অবনী প্রসাদের যাবতীয় ব্যবসার দেখভাল করত সুনন্দ। কর্মচারী হিসেবে কোম্পানিতে জয়েন করলেও সুনন্দর ব্যবসায়িক দক্ষতা চিনতে ভুল করেননি ধুরন্ধর অবনী প্রসাদ। বুঝে নিয়েছিলেন বোহেমিয়ান মেয়েকে বসে রাখতে এই ছেলেই ঠিক। শূন্য থেকে প্রাসাদে উঠেছে, ব্যবসাকে ঠিক টেনে নিয়ে যাবে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একমাত্র মেয়ে সহ ব্যবসার সব দায় দায়িত্ব সায়কের হাতে তুলে দেন পৌর অবনী প্রসাদ। সুদর্শন আকর্ষণীয় চেহারার সুনন্দকে দেখে প্রথম প্রথম মনীষা কাছে এলেও অচিরাত সে বুঝতে পারে সুনন্দ কোনোদিনই তার কাঙ্ক্ষিত পুরুষ নয়, ছিল না। মধ্যবিত্ত সেন্টিমেন্ট তাকে বিরক্ত করত, কিন্তু ততদিনে সায়ক গর্ভে এসে গেছে। মনীষার ইচ্ছে ছিল নষ্ট করে ফেলার, কিন্তু অবনী প্রসাদ এ ব্যাপারে কট্টরপন্থী মানুষ। এক প্রকার বাধ্য হয়ে মনীষা সায়ককে জন্ম দেয়। ওই জন্মটুকুই কেবল, তারপর ফিরে যায় নিজের বৃত্তে। কিছুদিনের মধ্যেই নতুন এক সুপুরুষ আসে জীবনে। নামী ব্যবসায়ী, উচ্চবিত্ত, গ্যারেজে অডি, মার্সিডিজ, ব্যাংকে দেদার টাকা, সুখ যেন তার হাতের মুঠোয়। চেনা খাঁচা ফেলে মনীষা উড়ে যায় নতুন ঠিকানায়, নতুন সুখের সন্ধানে। অনেক চেষ্টা করলেও আর কোনোদিন মেয়ের নাগাল পাননি অবনী প্রসাদ। পরিচিত একজনের কাছে মনীষাকে কয়েকদিন আগে নিউ ইয়র্কে দেখা গেছে শুনে আমেরিকা ছুটে গিয়েছিলেন, কিন্তু অনেক খুঁজেও ওই আলো ঝলমলে শহরে মনীষার কোনো খোঁজ পাননি। ফিরে এলেন বিফল মনোরথ হয়ে। বাইরে থেকে দেখে কিছু বোঝা না গেলেও তখন থেকেই বোধহয় ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগলেন। বিচক্ষণ মানুষ ছিলেন ভদ্রলোক, নইলে একার হাতে মাল্টিপল বিজনেস দাঁড় করাতে পারতেন না। হাব ভাব দেখে বেশ বুঝেছিলেন পিতা হলেও সুনন্দ সায়ককে দু চোখে দেখতে পারে না। সায়ক যে মনীষার কার্বন কপি। রাগের মাথায় আচম্বিতে যাতে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে না যায়, সেজন্য প্রথমে সায়ককে বোর্ডিংয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিতা হিসেবে সুনন্দ কিছুতেই সই করতে রাজি হলো না। সে চোখের সামনে মনীষার কার্বন কপি সায়ককে রাখতে চায়, আর তিলে তিলে সেই আগুনে পুড়ে মরতে চায়। ধুরন্ধর ব্যবসায়ী অবনী প্রসাদ এবার মোক্ষম চাললেন। তিনি জানতেন ব্যবসা সুনন্দর প্রাণ। সেই ব্যবসা থেকেই বেদখল করে দিলেন তাকে। বদলে সব সম্পত্তির মালিক হয়ে বসল সায়ক। সুনন্দর অপারগতা যতই তাকে কষ্ট দিক, ব্যবসার রাশ হাতে রাখতে, সমাজের বুকে নিজের প্রতিপত্তি বজায় রাখতে সায়কের গায়ে কখনো হাত তুলবে না সে। পরের দিন আত্রেই ক্লাস নিতে এসে দেখল সায়ক উদাসীন চোখে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। পড়াতে পড়াতে মিস ডিসুজার কথা মতো আত্রেই বিশেষভাবে সায়কের দিকে লক্ষ্য রাখতে লাগলো। ক্লাস শেষ হওয়ার পর কাঁধে হাত রাখলো। তুমি একটু আমার সঙ্গে এসো, কিছু কথা বলার আছে। আমি তোমার শ্রেণী শিক্ষিকা, আমার কিছু জানার আছে তোমার থেকে।
একবার অপাঙ্গে আত্রের দিকে তাকালো সে, মুখে কিছু না বলে সায়ক তার পিছু পিছু হাঁটতে লাগলো। ফাঁকা ঘরে ঢুকে আত্রেই বলল, তোমার বাবা তো বিরাট বড় লোক, তোমার কিসের অভাব? কেন এমন করো? বাড়িতে মাকে একবার বলেই দেখো না, দেখবে ঠিক তোমার জন্য রকমারি টিফিন অ্যারেঞ্জ করে দেবে। এতদিন বাদে স্নেহের স্পর্শ পেয়ে হঠাৎই ঝরঝর করে কেঁদে ফেলল সায়ক। কান্না ভেজা কণ্ঠে বলল, মাই তো নেই ম্যাডাম, কে আর পছন্দের খাবার করে দেবে? ছোটবেলায় আমায় ফেলে রেখে অন্য একজন মানুষের সঙ্গে। বাবা আমায় একটুও ভালোবাসে না, শুধু দাদু সম্পত্তি লিখে দিয়েছে বলে, নইলে এতদিনে হয়তো আমি প্রাণেই বাঁচতাম না। ঘরের খাবার কি জিনিস তাই জানি না, কে করে দেবে বলো? দুজন শেফ রান্না বান্না করে বটে, কিন্তু সেসব বিদেশি খাবার দাবার। তাই তো টিফিন ব্রেকে এক একজনের টিফিন বক্স কেড়ে নিয়ে দেখি মায়ের হাতের রান্নার স্বাদ আসলে হয় কেমন। স্তম্ভিত হয়ে যায় আত্রেই। এ কি শুনলো সে? এমনটা কখনো হতে পারে? বাপ হয়ে কিনা একজন পূর্ণবয়স্ক মানুষ নিজের একমাত্র সন্তানকে এই অবাঞ্ছিত ঘটনায় ছোট ছেলেটার দোষ কোথায়? মাহারা ছেলেটার জন্য হঠাৎ ভীষণ কষ্ট হলো তার। সায়কের পিঠে হাত রেখে বলল, তোমার জন্য এবার থেকে প্রতিদিন আমি টিফিন বানিয়ে আনবো, খাবে তো? উত্তেজনায় চকচক করে উঠল সায়কের চোখ। সত্যি বলছো তুমি মিস? আমাকে রোজ ঘরে বানানো টিফিন এনে দেবে? সত্যি দেবে? জানো মিস, রোজ টিফিনে পাস্তা, পিৎজা, কেক, নয় চিকেন স্যালাড, চাউমিন, স্যান্ডউইচ, কুক এছাড়া আর কিছু বানিয়েই দেয় না। তুমি বলো, ওইসব রান্নায় ঘরোয়া স্বাদ মেলে? দাদু বাড়ি গেলে ঘি দেওয়া খিচুড়ি খাওয়ায়, পাঁপড়ের কারি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, কি ভীষণ সুস্বাদু লাগে। আত্রেই হাসি মুখে বলল, কাল তোমার জন্য ঘি দেওয়া খিচুড়ি আর গুলাব জামুন আনবো, কিন্তু আমায় যে একটা কথা দিতে হবে এবার। ক্লাসে তুমি আরো মনোযোগী হবে, ইচ্ছে করলে কারো টিফিন কেড়ে খাবে না, আমায় বলবে। আর আজ থেকে আমি মিস নই, তোমার দিদি। যা খেতে ইচ্ছে হবে আমায় বলবে। এই নাও মোবাইল নম্বর, বুঝেছো? যাও এবার ক্লাসে যাও দেখি। ঠিক আছে, রোজ তুমি ঘরোয়া খাবার খাওয়ালে ওদের টিফিনে আমি আর হাতই দেব না। আমার জন্য রোজ আলাদা করে টিফিন বক্স আনবে তো মিস? হেসে ঘাড় নাড়ল আত্রেই। রুম থেকে বেরিয়ে গেল সায়ক, পায়ে পায়ে চলে যাচ্ছে নিজের ক্লাসে। সেদিকে তাকিয়ে আত্রেই চিন্তিত মুখে ভাবল, ব্যাপারটা নিয়ে প্রিন্সিপাল মিস ডিসুজার সঙ্গে আলোচনায় বসতে হবে। আত্রের মুখে সায়কের মনোবৈকল্যের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন মিস ডিসুজা। খানিকক্ষণ চুপ করে থাকার পর ধীর গলায় বললেন, তোমায় আমি স্নেহ করি আত্রেই, তাই মনে হলো তোমায় কয়েকটা কথা বলা দরকার। এবার শোনা না শোনা তোমার ব্যক্তিগত। তোমার কি মনে হয় না সায়কের ব্যাপারটায় তুমি একটু বেশি ইনভলভ হয়ে পড়ছো? বুমেরাং হলে সামলাতে পারবে তো? দেখো, আমি মানুষ চিনি, সুনন্দ চ্যাটার্জি সঙ্গে খুব একটা কথা বলার সৌভাগ্য না হলেও যে কয়েকবার তিনি পিটিএমে এসেছেন তাতে বুঝে নিয়েছি মানুষটা মোটেও সহজ নয়, বরং বেশ জটিল মানসিকতার অধিকারী। নিজেকে সুপিরিয়র আর বাকি মানুষকে ইনফিরিয়র ভাবেন। ভাবাটা খুব যে অস্বাভাবিক তা বলছি না, সমাজের ওপরতলার মানুষরা এভাবেই ভাবতে ভালোবাসে। সেদিন আমার রুমে তুমিও ছিলে আলোচনার সময়। চোখের সামনে সুনন্দবাবুর ব্যবহার দেখেছ, বুঝেছ রাগের মাথায় কেমন আচরণ করতে পারে। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, অফিসিয়ালি কিছু জানাজানি হলে স্কুল কিন্তু এ ব্যাপারে তোমার পাশে থাকবে না, আমিও না। সুনন্দ চ্যাটার্জি এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন। চাইলে যে কোনো সময় উনি সেটা ব্যক্তিগত রাগের বশে হলেও তোমায় স্যাক করতে পারেন। যদিও তুমি বুদ্ধিমতী মেয়ে, নিজের ভালো মন্দ নিশ্চয়ই ভাববে, তবুও বলবো, শুধুমাত্র জীবনে চলার পথে শুধুমাত্র আবেগকে প্রাধান্য দিও না, বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। নিজের এক কামরা ফ্ল্যাটে ফিরে অনেক ভাবলো আত্রেই। মা না বাবা আজও জানে না তাকে অরফানেজে দোরগোড়ায় ফেলে রেখে নিজের সুখের ঠিকানা খুঁজতে চলে গিয়েছিল। জ্ঞান হওয়ার পর থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে সে, পড়াশোনা শিখেছে, চাকরি করছে। ওই ছেলেমেয়েরাই তার ভাই বোন, তার আত্মার আত্মীয়। প্রতি মাসে মাইনের অর্ধেক ফাদারের হাতে তুলে দেয় সে, যাতে ওরা আর একটু ভালোভাবে বাঁচতে পারে। ছোট থেকেই মা বাবার সঙ্গ না পাওয়ার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর সময়
জেসাসকে ডাকতো যেন কাল সকালে একটা মিরাকেল হয়, সে তার বাবা মার কাছে ফিরে যেতে পারে। কিন্তু অর্বাচীনের ডাক ঈশ্বর শোনেন না, তাই বুঝি আজও সে একা। সায়কের যন্ত্রণা সে অনুভব করতে পারে। একটা ছেলের বাবা থেকেও নেই, বাবার সঙ্গে ছেলের বনিবনা নেই, এমনটা মন মানতে চায় না কিছুতেই। নিজে একা থেকেছে দিনের পর দিন, তাই বোধ হয় ভেতরে ভেতরে একা হয়ে যাওয়ার যন্ত্রণা বোঝে। কিন্তু এই মাগিগন্ডার বাজারে একবার চাকরি গেলে নতুন করে কিছু জোগাড় করা যথেষ্ট মুশকিলের কাজ। সায়ক বড়লোকের ছেলে, ভবিষ্যৎ সুরক্ষিত, তার জন্য কেন নিজের ভবিষ্যৎ বলিদান দেবে আত্রেই? বড় হয়ে এই অকিঞ্চিত মিসের কথা কি মনে রাখবে সে? কিন্তু এই কিন্তুটাই যত নষ্টের মূল। সায়ককে সাহায্য না করলে যে সে বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারবে না। কাল স্কুলে পৌঁছে আরেকবার না হয় সায়কের সঙ্গে কথা বলে দেখবে। যেভাবেই হোক কিছু তো একটা ভাবতেই হবে ছেলেটার জন্য। ঘরের কাজ সেরে বেরোনোর সময় রানার মা হাত খোপায় গার্ডার লাগাতে লাগাতে বলল, কাল টিফিনে কি নেবে গো দিদিমণি? যন্ত্রচালিতের মতো বলল আত্রেই, সব রকম সবজি আর ডাল দিয়ে খিচুড়ি করো, ওপরে যত্ন করে খানিক ঘি ছড়িয়ে দিও, সঙ্গে তাহলে আলু ভাজা, বেগুন ভাজা আর একটু মাছ ভেজে দেব। কতদিন বাদে মুখ ফুটে তুমি কিছু খেতে চাইলে। এতদিন কাজ করছি, কোনোদিন দেখলাম না কিছু খেতে ইচ্ছের কথা বললে। উল্টে জিজ্ঞেস করলে বলো, তুমি যা ভালো বোঝো করো রানার মা, আমায় জিজ্ঞেস করতে হবে না। অমন পাখির মতো খাবার খেলে কি আর শরীর টেকে? দৌড়ঝাঁপ করতে হলে পেট ভরে খেতে হয়। পরের দিন টিফিনের সময় রুমে ডাকলো সায়ককে। সামনে যখন হটপট খুলে মেলে ধরলো আত্রেই, বড় বড় চোখগুলো আনন্দে অবিশ্বাসে গোল গোল হয়ে উঠল। সত্যি দিদি, তুমি আমার জন্য খিচুড়ি বানিয়ে এনেছো? আর সঙ্গে এই ভাজাভুজি? তুমি ভালোবাসো তো? চুপচাপ মুখ বন্ধ করে খাও দেখি। বেশি দেরি করলে কিন্তু টিফিনের ঘন্টা পড়ে যাবে। হটপটে এনেছি, এখনো গরম আছে। নাও শুরু করো। ভালো কথা, ক্লাসের কাউকে বলবে না কিন্তু, মনে থাকবে? একটু থেমে আত্রেই বলে উঠল, ছোট থেকেই কি বাবা তোমার সঙ্গে এমন ব্যবহার করেন? ছোট থেকেই। মাঝে মধ্যে নিজেকে বড় অসহায় লাগে দিদি। হাপুস হুপুস করে খিচুড়ি খেতে লাগলো সায়ক। আমি কি করব? আমার করার কি আছে? মা যদি আমায় ভালো না বাসতে পারে, বাবার সঙ্গে থাকতে না চায়, ভালোবেসে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধে, তার জন্য কি আমি দায়ী? বাবার সব হতাশা রাগ হয়ে আছড়ে পড়ে আমার ওপর। বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না। আমার কথা কে ভাবে, কে বোঝে আমার যন্ত্রণা? রাগের মাথায় আমিও বাবাকে উল্টোপাল্টা বলে বসি। দাদু যদি বয়সের একেবারে কাবু না হয়ে পড়তেন, তাহলে হয়তো আমি এভাবে একলা হয়ে যেতাম না। এক মনে খিচুড়ি খাচ্ছে সায়ক, বেশ গুছিয়ে কাটা ছাড়িয়ে খাচ্ছে মাছ। কার থেকে শিখলো কে জানে। খানিকক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল আত্রেই। নিজের মনে ঠিক করলো চাকরি থাকার যাক, সুনন্দ চ্যাটার্জির সঙ্গে একবার সরাসরি সে কথা বলবেই। একটা ছেলে অন্যের করা অন্যায়ের শাস্তি পাবে দিনের পর দিন, জেনে বুঝে কিছুতেই এটা হতে দেওয়া যায় না। গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে রাত 9টার ঘণ্টা বাজল। অফিসের কাজকর্ম মিটিয়ে এসে সবেমাত্র একপাত্তর চড়িয়েছেন সুনন্দ চ্যাটার্জি। পর্দায় লো ভলিউমে সুন্দরী কন্যারা নৃত্যরতা। এমন সময় রোজ ভিলার কলিং বেল বেজে উঠল। অসময় কে এলো তাকে ডিস্টার্ব করতে? এই তো সবে জমছিল মৌতাত। কাউকে না ডেকে নিজেই গিয়ে দরজা খুললেন সুনন্দ চ্যাটার্জি। সায়কের ক্লাস টিচার দরজার বাইরে দাঁড়িয়ে। এই সময় ইনি কেন এখানে? হঠাৎ তার মনে পড়ল, আজ সন্ধেবেলা আধ ডজন চাকর বাকরকে ছুটি দিয়েছেন রাত্রিটুকু একলা থাকার কথা ভেবে। নিজের সঙ্গে বোঝাপড়া করার মানুষে। আপনি এখানে এত রাতে? আজ বুঝি আমাকে আর ভয় করছে না? ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটল সুনন্দ চ্যাটার্জির ঠোঁটের কোণে। দোয়েল পাখির মতো সুরেলা কণ্ঠে বলে উঠল আত্রেই, আসতে পারি? মিস, আপনি এখানে? কখন সায়ক ওপর থেকে নিচে নেমে এসেছে দরজা জুড়ে দাঁড়িয়ে থাকা সুনন্দ চ্যাটার্জি টেরও পাননি। হঠাৎ সায়ককে দেখে ভূত দেখার মতো চমকে উঠে দরজা ছেড়ে একপাশে সরে গেলেন। সায়কের মাথায় হাত রেখে হাসি মুখে বলল আত্রেই, দেরি না করে চলেই এলাম তোমার বাবাকে বোঝাতে। একজন মানুষের ভুলের শাস্তি আরেকজন পাবে কেন? সে তো কোনো অন্যায় করেনি, ওকেও তো সেটা বুঝতে হবে। স্কুলে ডেকে পাঠিয়ে এসব বিষয়ে নিয়ে কথা বললে হয়তো উনি বিব্রত বোধ করতেন, কিংবা হয়তো আমাকে অযাচিতভাবে তার পারিবারিক বিষয়ে নাক গলানোর জন্য শিক্ষয়িত্রীর পদ থেকে সরে যেতে হতো। তাই এক প্রকার বাধ্য হয়ে এখানে চলে এলাম। এখানে উনি অভিভাবক নন, আমিও শিক্ষিকা নেই। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা দুজনেই তোমার ভালো চাই।
আমি বিশ্বাস করি মুখোমুখি বসে কথা বললে সহজেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একদম চিন্তা করো না, তুমি আমায় দিদি বলে ডেকেছো যখন, তখন তোমার সমস্যা সমাধানে আমি যথাসাধ্য চেষ্টা করব। সেই জন্যই বুঝি কখন বাবা অফিস থেকে বাড়ি ফেরে টিফিনের সময় আমাকে তুমি জিজ্ঞেস করছিলে। একদমই ঠিক ধরেছ সায়ক, চাউনি দেখেই বোঝা যায় তুমি যথেষ্ট বুদ্ধিমান। আর কোনো চিন্তা নেই, সুনন্দবাবুকে বোঝানোর দায়িত্ব আমার। এরপর থেকে দেখবে বাবা তোমায় চোখে হারাবে, তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে চাইবে না। কি বোঝাবেন শুনি, কেন এসেছেন এখানে? একজন সামান্য শিক্ষিকার চাকরি করে এত সাহস আসে থেকে? নিজেকে কি মনে করেন সমাজ সংস্কারক? সমাজের প্রথাগত ভাবনা চিন্তা পাল্টে রেনেসাঁর জন্ম দেবেন? আপনি বোঝালেন আর অমনি আমি সব বুঝে ফেললুম। শুনুন মিস, এখনো বলছি বাড়ি যান, তাতে আপনার ভালো হবে। এটা কোনো স্কুলের ক্লাস নয়, আর আমিও আপনার ছাত্র নই যে আপনি বোঝাবেন, না বুঝলেও আমি ঘাড় নেড়ে বোঝার অভিনয় করব। 2 টাকার স্কুল টিচার, নিজের এখতিয়ারের মধ্যে থাকুন, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। বাড়াবাড়ি করলে কমিটির সঙ্গে কথা বলে রাতারাতি আপনাকে স্যাক করতে বাধ্য হব। পকেটে টাকা আছে বলে সমাজ সেবক হওয়ার ভূত মাথায় কিলবিল করছে। টাকা না থাকলে রাত্রির বেলা কাউকে না জানিয়ে লোকের বাড়ি গিয়ে সমাজ সেবা করার উদ্ভট খেয়াল মাথা থেকে একেবারে বেরিয়ে যাবে। সমাজ সেবা করতে এসেছেন উনি, কি ভেবেছেন আমার একমাত্র ছেলে সায়ক? কি ভেবেছেন তাকে বোকা বানিয়ে বাড়ির 2টো খাবার খাইয়ে বশ করবেন আমায়? অত বোকা এই সুনন্দ চ্যাটার্জি নয়। এতগুলো ব্যবসা এমনি এমনি আমার অঙ্গুলি হেলনে চলে না। করুণ দৃষ্টিতে সায়ক আত্রেয়ীর দিকে তাকালো। এই ম্যাম তাকে ভরসা দিয়েছে, দিদির মতো ভালোবেসেছে। নরম গলায় বলল সে, বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম। এই মুহূর্তে বাবার মাথার ঠিক নেই। কি বললি তুই? আমার মাথার ঠিক নেই? হাত বসে থাকে না তার। উদ্যত হাত সায়কের গাল ছুতে গিয়েও ওই শীতল দৃষ্টির সামনে থেমে যায়। সাহস জোগাতে আত্রেয়ী সুরেলা কণ্ঠে বলে ওঠে, তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে যাও সায়ক। যত অপমানই উনি আজ আমায় করুন না কেন, আমি অবশ্যই শেষ পর্যন্ত ওকে বোঝানোর চেষ্টা করে যাব, প্রমিস করছি। কি বোঝাবেন কি আপনি? কি জানেন আপনি আমার পরিবার সম্বন্ধে? যে মা এই ছেলেকে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছিল, সেই মানুষটাই একদিনের জন্য একে ভালোবাসতে পারেনি, তো জন্মদাতা বাপ কিভাবে বাসবে? ওর মুখখানা বারবার আমায় মনীষার কথা স্মরণ করিয়ে দেয়, বুঝিয়ে দেয় মানুষ হিসেবে আমি কতখানি অপদার্থ। দয়া করে আপনি চলে যান এখান থেকে। ওই ছেলের হয়ে আমাকে কিছু অনুরোধ করতে আসবেন না। এতক্ষণ একপাশে দাঁড়িয়েছিল সায়ক, কিন্তু শেষের কথাগুলো আর সহ্য করতে পারল না। দোকানে হাত চাপা দিয়ে ওপরে উঠে নিজের ঘরে গিয়ে বালিশে মুখ লুকালো। সিঁড়ির দিকে একবার তাকিয়ে মুখে মৃদু এক হাসি ফুটে উঠল সুনন্দর। এতক্ষণে সে নিশ্চিন্ত, সারা রাতের মতো ছেলে আর ঘর থেকে বেরোবে না। ওভাবে আঘাত না করলে আজ রাতটুকু কি সে নিশ্চিন্ত থাকতে পারত? চাপা স্বরে বলে উঠল, ভেতরে এসো আত্রেয়ী। কতদিন ধরে তোমায় এই বাংলোর মালকিন হিসেবে কল্পনা করেছি। ঘরে ঢুকে আত্রেয়ী সোফায় বসতেই দরজা বন্ধ করে দিল সুনন্দ। মৃদু মন্দ হাসতে হাসতে বলল, দারুণ লাগছে কিন্তু তোমাকে আজ, একেবারে রেড হট। আত্রেয়ী মৃদু হাসল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ছোট্ট ফ্রিজিডিয়ার থেকে 2টো আইসক্রিম বার করলো সে। চলো একটু এনজয় করি। শিক্ষিকা সেজে আমার একমাত্র ছেলেটাকে ভালোই ইমপ্রেস করেছো দেখছি। মনীষা এখন কেমন আছে? বাড়ি ফেরার বায়না করে? ভালোই আছে এখনো অবধি। আমাদের নিজেদের স্বার্থেই ওকে ভালো রাখতে হবে। সঠিক লোকের তত্ত্বাবধানে আছে যখন খারাপ থাকবে কেন? তোমার করা প্ল্যান বরাবরই নিখুঁত ডার্লিং, আজ অবধি ফেল করতে দেখিনি কখনো। তোমার কি মনে হয় আমাদের সম্পর্কটা অবনী প্রসাদ কখনো সুস্থভাবে মেনে নেবেন? নইলে যে এতদিন ধরে নিখুঁতভাবে প্ল্যান অনুযায়ী কাজ করা, মনীষাকে রাস্তা থেকে সরানো, পুরোটাই ফেলিওর। তোমাকে ছাড়া থাকতে আমার যে কি কষ্ট হয় তুমি কি বোঝো? মাঝে মাঝে বড্ড ক্লান্ত লাগে। সুনন্দর বুকে মাথা রাখে আত্রেয়ী। সায়ককে ইমপ্রেস না করতে পারলে অবনী প্রসাদ কখনো আমাদের সম্পর্ক মানবে না। কুল ত্যাগিনী জেনেও মেয়েকে আজও ভালোবাসে সে।
এখন তোমার একমাত্র কাজ হলো যে কোনোভাবে সায়ককে ইমপ্রেস করা। আমার সঙ্গে যখন দেখা হবে, যেখানে দেখা হবে, সবসময় ঝগড়ার ভাব বজায় রাখবে। বাকিরা তো নয়, মিস ডিসুজাও যেন আমাদের সম্পর্কের বিষয়ে কিছু বুঝতে না পারেন। যাই বলো না কেন, তোমার পরিকল্পনার জবাব নেই। মনীষাকে সরানোর প্ল্যানটা কিন্তু ভালোই ফেঁদেছিলে। আজ অবধি ওর বাপ অবনী প্রসাদ এত বড় ঝানু ব্যবসায়ী হয়েও মেয়ের খোঁজ পায়নি। ওই অতীব সুদর্শন উচ্চবিত্ত পরিবারের সদস্য সেজে মনীষার জীবনে আসা পুরুষটি যে আসলে তোমার এমপ্লয় করা নিম্নবিত্ত পরিবারের এক অতি সাধারণ ছেলে। না কোনো ডিগ্রি পকেটে আছে, না কোনো যোগ্যতা। শেষ পর্যন্ত মনীষা তা বুঝতে পারেনি। প্রেমের আবেগে হাবুডুবু খেয়ে একেবারে সাজানো ঘরটাই ছেড়ে দিল। বড়লোকের মেয়েরা আসলে কতটাই না বোকা হয়। হাসলো আত্রেই। কাঠ গ্লাসের পাত্রে চুমুক দিয়ে পাল্টা হাসলো সুনন্দ। তৈরি করতে হয় অত্রি, তৈরি করতে হয়। রাহুল আগরওয়াল কি একদিনে জন্মেছে? কতখানি সময় আর অর্থ ব্যয় করতে হয় তার পেছনে। নামই একজনকে লক্ষাধিক টাকা দিয়ে পার্সোনাল গ্রুমিং করাতে হয়েছে। তারপর সাজানো পদবে মনীষার জীবনে এসেছে রাহুল আগরওয়াল। মনীষা ভেসে যাবে জানতাম, আর হয়েছেও তাই। কোম্পানি জয়েন করার প্রথম দিন থেকেই অবনী প্রসাদের বিপুল সম্পত্তির ওপর আমার নজর ছিল। সেজন্যই মন দিয়ে কাজকর্ম করার, নতুন নতুন টেকনিক্যাল জিনিসপত্র শেখার চেষ্টা করতাম। অবনী প্রসাদের কাছাকাছি থাকতাম যাতে নজরে পড়ি। অফিসে ঢোকার কয়েক মাসের মধ্যে সিনিয়র কলিগ সুধন্য বোসের কাছ থেকে জেনেছিলাম অবনী প্রসাদ উদ্যোগী কর্মঠ পুরুষ সিংহ পছন্দ করেন। নিজেও যে শূন্য থেকে উঠেছেন, আকর্ষণীয় চেহারা, উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিত্বের সঙ্গে কাজ শেখার তীব্র ইচ্ছে। বুঝলাম ধীরে হলেও অবনী প্রসাদ আমায় পছন্দ করতে শুরু করেছেন। ব্যাস, সুযোগ কাজে লাগাতে তোমার সঙ্গে পরামর্শ করলাম। মনীষা আমার জীবনে এলো, বিয়ে করলাম, সন্তান আসাটা পরিকল্পনায় ছিল না, কিন্তু ভেবেছিলাম মনীষা টার্মিনেট করবে, রাজিও হয়ে গিয়েছিল। অবনী প্রসাদ ব্যাগরা না দিলে সায়ক কখনো তোমার আমার মাঝে আসতো না। আচ্ছা অত্রি, মনীষা এখন আর কিছু বলে না? না, আমার কথা, ছেলের কথা। ছেলের কথা আজকাল খুব বলে। সায়ককে একবার চোখের দেখা দেখতে চায়, বলে ওর কাছে নাকি ক্ষমা চাইবে। মাঝে মাঝে মনে হয় স্বেচ্ছাচারী যাপনের শেষে পৌঁছে ভীষণ রকম অনুশোচনায় ভুগছে। তবে কি জানো, তখনও তোমাকে সহ্য করতে পারতো না, এখনো পারে না। বোধহয় শারীরিক আকর্ষণের বশেই ক্ষণিকের তরে কাছে এসেছিল। সবসময় রাহুলকে সাপ সাপান্ত করে আর বন্দি জীবন থেকে যে কোনো উপায়ে মুক্তি চায়। কিন্তু ও তো জানে না এসবের পিছনে কে আছে, কার কারিকুরিতে সে একলা ঘরে বন্দিনী। মনে মনে বলল আত্রেই, সব কথা তোমাকে জানানো যাবে না সুনন্দ। কিছু কথা থেকে যাক গোপন গহীনে। আজকাল মনীষা তোমাকেও ভীষণ রকম মিস করে। তোমার সঙ্গে সেদিন অন্যায় করেছে বলেই যে এত ভয়ঙ্কর শাস্তি পাচ্ছে তাও বলে বারবার। কিন্তু এ কথা আমি মরে গেলেও তোমাকে জানাবো না। কথায় বলে মন না মতিভ্রম। যদি তুমি এ কথা শুনে বদলে যাও, জানে না কোন দিন জানতেও পারবে না। মনে মনে বলল সুনন্দ, যে জানাতে পারতো সে এখন ভবসিন্ধুর ওপারে নিজের পরজন্মের দিন গুনছে। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটল সুনন্দর। ভেবেছিলাম গোড়া অবনী প্রসাদ কুল ত্যাগিনী মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে সব সম্পত্তি আমার নামে লিখে দেবে। কিন্তু যা দেখছি বুড়ো একটা হরতেল ঘুঘু, আমাকেও বিশ্বাস করে না। তাই চালাকি করে একমাত্র নাতি সায়কের নামে সব সম্পত্তি লিখে দিল। এখন আমার হয়েছে উভয় সংকট। সায়ককে সহ্য হয় না, অথচ বাঁচিয়ে না রাখলে তিলে তিলে গড়ায়ে সাম্রাজ্য রসাতলে যায়। আদুরে গলায় আত্রেই বলল, এত চিন্তা কিসের তোমার? আমি তো আছি নাকি? সায়ককে ঠিক সামলে নেব। 10 বছর ধরে দুজনে মিলে পরিকল্পনা সাজিয়েছি। একে একে গজ, নৌকা সব পদানত। মন্ত্রী ঢুকছে, এক পুচকে ঘোড়া 2.5 প্যাচে আমাদের বাগড়া দেবে। অতই সহজ নাকি? এই সব বৈষয়িক আলোচনা করার জন্য বুঝি এত রাতে তোমার কাছে এলাম। কতদিন কাছে আসনি বলো দেখি? এত বিরহ সহ্য হয়? আমিও আর পারছি না অত্রি, এইভাবে একা একা বাঁচতে। তোমার আমার জীবনে চাই, চাই আমার দিনলিপিতে
সেই প্রথম দিন তোমার চোখে চোখ পড়তেই হারিয়ে ফেলেছিলাম নিজেকে। কী বা আমার ক্ষমতা তখন আছে বলতে শুধু ঈশ্বর প্রদত্ত এই চেহারাটুকুই। আমার মধ্যে তুমিই বড়লোক হওয়ার লোভ চাড়িয়ে দিলে। বললে মধ্যবিত্ত হয়ে আমরাই বা কেন সারা জীবন কষ্ট করব। এ শহরের বুকে অর্থ সম্পদ ছড়িয়ে আছে, সঠিক পরিকল্পনা করলেই রাজার সম্পদ হাতে আসবে। দরকার শুধু উপযুক্ত সুযোগ আর ধৈর্য। ম্যানিকিওর করা মোম পালিশ তর্জনী সুনন্দ ঠোঁটে রাখলো আত্রেই। চাপা গলায় বলল, তুমি যে এত নিশ্চিন্ত হয়ে কথা বলছো, ভয় লাগছে না তোমার? সায়ক যদি আমাদের পরিকল্পনার কথা শুনে ফেলে? পাগলি, তুমি আর বড় হবে না কোনোদিন। শুরু থেকে এই ঘর বিশেষভাবে শব্দ নিরোধক উপায়ে তৈরি। এখানে না বাইরে থেকে কোনো আওয়াজ আসবে, না ভেতর থেকে কোনো আওয়াজ বাইরে যাবে। পরম আসলে সে আত্রেয়ীকে জড়িয়ে ধরল সুনন্দ। তুমি এই স্কুলে যোগদান করার পর থেকে 3-3টে বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি চাতকের মতো, যাতে আমরা যে পরস্পরের অনুরক্ত বিষয়টাকে বুঝতে না পারে। আর কত অপেক্ষা করা যায় বলো দেখি? এবার তো এসো কাছে। পাল্টা সাড়া দিল আত্রেয়ী। আবেগে উচ্ছ্বাসে ভেসে গেল দুজনে। দুদিন পর ঠিক 9টার সময় একই রকম সুরেলা শব্দে বেজে উঠল কলিং বেল। টেক অ্যাওয়ে থেকে প্যাক করিয়ে আনা চাউমিন খুলে খেতে বসেছিল সুনন্দ। ক্ষুধার্ত বাঘ যেমনভাবে শিকারের দিকে ধায়, বেলের শব্দ শুনে তেমন ভঙ্গিতে দরজা খুলতে ছুটে গেল সে। কিন্তু দরজা খুলতেই সভয়ে সে দুপা পিছিয়ে দাঁড়ালো। দরজার বাইরে হাসি মুখে মনীষা দাঁড়িয়ে। তুমি এখানে কিভাবে? সুনন্দ চ্যাটার্জির গলাটা ঈষৎ তুতলে গেল। পরক্ষণে গম্ভীর মুখে বলল সে, এতদিন বাদে কি মনে করে এখানে এসেছো? লজ্জা করলো না এখানে আসতে? তুমি তো একদিন আমার আর ছেলের মুখে চুনকালি লেপে চলে গিয়েছিলে অন্য একজন পুরুষের সঙ্গে। কি ভেবেছিলে এখানে যখন তখন ফিরে আসা যায়? ভাবলে কি করে এই বাড়িতে তোমাকে আমি আবারও ঢুকতে দেব? ভুল করছো তুমি মনীষা। ইচ্ছে মতো চলে যাবে, ইচ্ছে মতো ফিরে আসবে, এতই সহজ নয় সব কিছু। এই বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই। মনে হচ্ছে এই কিছু বছরে নিজের জায়গাটা ভুলে গেছো সুনন্দ। গম্ভীর মুখে বলল মনীষা। এই যে বাংলোটায় তুমি আজ আয়েশ করো, যে বেডরুমে এসি চালিয়ে ঘুমো, যে বাথটাবে গা ডুবিয়ে বসে থাকো ঘন্টার পর ঘন্টা, তার সবটাই কিন্তু আমার বাবার দেওয়া দান। তুমি নিজে কোনোটাই অর্জন করনি। আর এই সব কিছু মিলিয়ে যে গোটা বাংলোটা, সেটা কিন্তু এখনো আমার নামে। কাগজে কলমে আমি এই বাংলোর মালকিন। আশা করি কথাটা তুমি ভুলে যাওনি। আমাকে বিয়ে করে বাংলোয় তুমি থাকার অধিকার পেয়েছিলে, আরাম আয়েশের সুযোগ পেয়েছিলে। কাজে আমি কবে আসব, কবে যাব, কোথায় যাব, কার সঙ্গে যাব, সে কৈফিয়ত তোমাকে দেব না। তুমি আমার বিবাহিত স্বামী, এইটুকুই, এর বেশি কিছু নও, ছিলেও না কোনোদিন। সরো, ভেতরে ঢুকতে দাও। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা আমার অভ্যেস নয়। আর ভালো কথা, এই বাড়িতে আমার জায়গা নেই কথাটা যদি দ্বিতীয়বার শুনি, তোমার জায়গাটা বজায় থাকবে কিনা তার নিশ্চয়তা কিন্তু দিতে পারছি না আমি। যন্ত্রবৎ সরে গেল সুনন্দ চ্যাটার্জি। হিল তোলা স্টিলেটোয়ে গটগট শব্দ তুলে ভেতরে ঢুকলো মনীষা। চলনে বলনে সেই একই অহংকার। এতদিন পরে দেখছে সেই সুন্দরীকে, কিছুই বদলায়নি তার। কিন্তু এই দামি পোশাক জুতো কেনার টাকা কোথায় পেল সে? কে দিল? তবে কি অবনী প্রসাদের কাছে ঘুরে এ বাড়িতে এসেছে সে? বিপদ কি তবে আরও বাড়বে? কোনোভাবে যদি জানতে পারে বৃদ্ধ তার মেয়েকে বন্দিনী বানানোর ব্যাপারে সুনন্দর হাত আছে, তাহলে হয়তো তার উন্নতির বাসনা এখানেই শেষ। কিন্তু মনীষা ছাড়া পেল কিভাবে? কে ছাড়ালো তাকে? সর্বক্ষণের কাজের মেয়েকে ডেকে বলল, তুই ভাত বার, আমি অনেক দিন বাদে গরম ভাত মাছ খাবো, রান্না যেন ভালো হয়। উত্তপ্ত বাক্য বিনিময় শুনে ওপর থেকে ততক্ষণে নেমে এসেছে সায়ক। কেঁদে উঠে বলল সে, তুমি তবে ফিরে এসেছো মা? আর কখনো আমায় ফেলে যাবে না তো? একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। এবার থেকে আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। ছেলেকে জড়িয়ে মাথাটা বুকের ওপর চেপে ধরে মনীষা। না বুঝে বড্ড বড় একটা ভুল করে ফেলেছিলাম রে। আসলে কি জানিস, মানুষ চিনতে পারিনি ঠিক। হিরে ছেড়ে সেদিন কাচের পিছনে ছুটেছিলাম, তাই বোধহয় এতখানি কষ্ট পেতে হলো। আসলে কি জানিস, চাইবা মাত্র সব পেতে পেতে ভুলে গিয়েছিলাম তুই আমার আসল হিরে, জীবনের সবচাইতে দামি সম্পদ। দেখিস আর কোনোদিন তোর মা এই ভুল করবে না। এখন থেকে মনীষা সায়কের মা হয়ে বাঁচবে।
এই মহিলা একদিন নিজের সুখের জন্য তোকে ফেলে চলে গেছিল সায়ক, ঘর বেঁধেছিল অন্য পুরুষের সঙ্গে। এই মহিলার জন্যই আমার জীবন নরক হয়েছে। নিজের সুখ ছাড়া কিচ্ছু বোঝেনি কোনো দিন। বুঝবে বলে মনে হয় না। ওর কাছে কিসের আশায় যাচ্ছ তুমি? আমার কাছে এসো, ভুলে যেও না আমি তোমার বাবা। এতদিন একা হাতে তোমার দেখাশোনা করেছি, ভালোবেসেছি, যত্ন করেছি। পরিস্থিতি বদলাতে দেখে মরিয়া হয়ে সায়ককে আঁকড়ে ধরার চেষ্টা করে সুনন্দ। মা কেন চলে গিয়েছিল? কে ছিল তার নেপথ্যে? কে মাকে প্রলোভনে প্রলোভিত করেছিল? সবটাই জেনে গেছি আমি। আর কোনো রকম চালাকি করার চেষ্টা করে লাভ হবে না। তুমি নিজেকে যতই চালাক ভাবো মিস্টার সুনন্দ চ্যাটার্জি, আসলে তুমি বোকা, হদ্দ বোকা। ঠান্ডা গলায় বলল সায়ক। একটু বাদেই বাড়িতে যখন পুলিশ আসবে তখন সব বুঝতে পারবে। কিসব উল্টোপাল্টা বলছিস তুই তখন থেকে? জানি আমাকে সহ্য করতে পারিস না, তাই বলে নিজের বাবার নামে এইরকম অভিযোগ আনবি? কি করেছি আমি? দয়া করে কোনোভাবে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করো না। আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো সায়ক। আর বাড়িতে পুলিশ আসবে মানে? কেন বাড়িতে পুলিশ আসবে? শেষের দিকে সুনন্দ চ্যাটার্জির গলাটা কেমন কেঁপে গেল। ঠিক তখনই টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল শব্দ করে। স্ক্রিনের দিকে তাকিয়ে নিমেষের জন্য কেঁপে উঠল সুনন্দ চ্যাটার্জি। প্রাইভেট নম্বর থেকে আত্রেই তাকে ফোন করেছে। এই নম্বরের কথা সে আর আত্রেই ছাড়া কেউ জানে না। জীবনের এই টেনশনপূর্ণ মুহূর্তে যখন সে দিশেহারা, তখন আত্রেই কেন ফোন করেছে তাকে? সে কি জানে না সুনন্দর জীবনে এই মুহূর্তে কি ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে চলেছে? কি বলতে চায় সে? তবে কি সেদিনের মুহূর্তের ভুলে তাদের পরিকল্পনার কথা সায়ক কোনো রকমে ফোন রিসিভ করলো সুনন্দ। ও প্রান্ত থেকে কাঁপা কাঁপা গলায় বলে উঠল আত্রেই, ফ্ল্যাটে পুলিশ এসেছে, চিরুনি তল্লাশি চালাচ্ছে। ওদের কাছে নাকি সার্চ ওয়ারেন্ট আছে। তোমার কথা আমি কতটা কি জানি, আমাদের সম্পর্কের বয়স কত, এসব জিজ্ঞেস করছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কিভাবে হলো সুনন্দ? ওয়াশরুমের ভেতরে ঢুকে তোমায় ফোন করছি, কি করব কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। সকালবেলা দীপুর মা ফোন করেছিল তোমার গ্রামের বাড়িতেও নাকি পুলিশ গেছে খবর নিতে। আমি ভেবেছিলাম সায়ক প্রাপ্তবয়স্ক হলে আগে তার সঙ্গে একটা বোঝাপড়া করব, তারপর আত্রেয়ীকে জানাবো। যদি সত্যিটা জানতে পারে তাহলে হয়তো কোনোভাবেই সে তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে যে সায়ক সবটা জেনে যাবে এমনটা আমার আন্দাজ ছিল না। শোনো সায়ক, শোনো, নিজের জন্মদাত্রী মায়ের কীর্তিকলাপের কথা কান ভরে শোনো। হাত করা পড়া অবস্থায় সুনন্দ চ্যাটার্জি সোফায় বসে পড়ল। জানিস কেন? কেন সে জন্মানোর পর থেকে তোকে সহ্য করতে পারতো না? কেন তোকে দেখলে সে আয়াকে চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যেতে বলতো? এমনকি তোকে একদিন গর্ভে নষ্ট করতে চেয়েছিল। যা ঘটেছে অতীতে, তাকে অতীতেই রাখতে দাও। কেন ছোট শিশুর মনে বিষ বৃক্ষের বীজ বপন করছো? বলে উঠলেন অবনী প্রসাদ। মনীষা নিজের ভুল বুঝতে পেরেছে, এই যথেষ্ট। আপনারা ওকে নিয়ে যান, আমাদের আর কিছু জানার দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়, গম্ভীর মুখে বলে সায়ক। বলুন আপনি, কেন মা আমাকে সহ্য করতে পারতো না? যে প্রেমিকের সঙ্গে প্রথম জীবনে আশনাই করেছিল সে তো পড়ে পাওয়া 14 আনা সুযোগের সদ্ব্যবহার করে ভেগে গেছে। আর এই বোকা হাদা সুনন্দ চ্যাটার্জি কোম্পানির মালিকানা লোভে পড়ে তোর দাদুর দেওয়া চালে একেবারে কিস্তিমাত হয়ে গেল। আমি যখন সবটা বুঝতে পারলাম তখন জানাজানি হওয়ার ভয়ে তোর দাদু আমায় ডেকে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে মনীষার অনাগত সন্তানকে নিজের নাম, পদবি, পরিচয় দিতে রাজি থাকলে তবেই কোম্পানির ম্যানেজমেন্ট টিমে আমার নাম থাকবে, নইলে সোজা পিঙ্ক স্লিপ ধরিয়ে দেওয়া হবে। 3 মাসের মধ্যে যেন অন্য কোথাও চাকরি খুঁজে নিই। আমি বুঝে যাই মুখে পিঙ্ক স্লিপ বললেও তার মেয়ের গোপন কথা জানার পর বিরোধিতা করলে অবনী প্রসাদের কাছে আমার জীবনের দাম কানা করিও থাকবে না। এক প্রকার বাধ্য হয়ে তোর নামের সঙ্গে নিজের নাম আমাকে জুড়তে হয়। ধীরে ধীরে কোম্পানির বড় করি, কিছু আর্থিক সুবিধা নিজের জন্যই নিই, এইটুকুই। এখন তো তোর মা চোখের সামনেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর না আমি যা বললাম এর এক বর্ণ মিথ্যে কিনা। ভুল আমারই হয়েছিল। সেদিন যদি স্বাভাবিকভাবেই সব মেনে নিতে পারতাম। মুখ খুলল মনীষা।
অন্যকৃত অপরাধের শাস্তি দিনের পর দিন নিজের প্রাণের চেয়েও প্রিয় ছেলেকে দিয়েছি। সহ্য করতে পারতাম না সায়ককে। যতবার দেখতাম প্রতীকের মায়াবী চোখ দুটোর কথা মনে পড়ে যেত। মনে হতো ওই সেই চোখ যে আমায় ভালোবাসার নামে ধোঁকা দিয়েছে, দিনের পর দিন সমস্ত আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে। তখন বয়স কম, প্রতীকের উপর আমার অন্ধ রাগ এমনভাবে ঠকালো আমাকে। মনীষা প্রসাদকে হারিয়ে দিল তার নিজের কাছে, যে সোসাইটি গার্লের সঙ্গে একটা সন্ধে কাটানোর জন্য তখনকার দিনের উচ্চবিত্ত যুবকরা রীতিমতো হত্যে দেয়, পারলে পরস্পরের সঙ্গে ডুয়েল লড়ে। কি দিনই ওকে! নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম, পরিবার, পরিস্থিতি, সমাজ, কারোর কথা ভাবিনি। স্রোতের টানে ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে। আজ সবার সামনে স্বীকার করছি ভুল করেছিলাম, চরম ভুল। এই ভুলের মাসুল আমায় দিতে হয়েছে নিজের জীবনের সেরা সময়টা দিয়ে। এক সময় আর সহ্য করতে না পেরে ভেবেছিলাম পালিয়ে যাব এসবের থেকে দূরে, অনেক দূরে। সেখানে গিয়ে নিজের মতো করে শান্তিতে বাঁচব। চেনা কেউ নেই, নেই কোনো পিছু টান। মাথা নিচু করলেন মনীষা। হঠকারিতার বশে ভুল করে ফেলেছিলাম। মানুষ তো ভুল করেই থাকে। তুই আমায় ক্ষমা করে দে সায়ক। কিছু বলল না সায়ক। কি বা বলতে পারে সে? বাবা মার টাগ অফ ওয়ারের মাঝে নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলাই হয়তো বা তার নিয়তি। সে তো কেবল চেয়েছিল মাকে বাবার বন্দি দশা থেকে উদ্ধার করতে, কিন্তু তা করতে গিয়ে তার নিজের জীবনটাই কাদের কিনারে এসে দাঁড়াবে দুঃস্বপ্নেও ভেবেছিল কখনো? মিস্টার বর্মন এগিয়ে এলেন সায়কের দিকে। মন খারাপ করো না। ঘটনাক্রম সবসময় আমাদের প্রত্যাশা মতো না হলেও জীবন কিন্তু খুব সুন্দর। তাছাড়া এই সায়কের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। সায়কের উপস্থিত বুদ্ধির জন্যই আমরা মনীষা চ্যাটার্জিকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। সম্ভ্রান্ত ব্যবসায়ীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক অমানবিক মুখকে খুঁজে পেয়েছি। সায়ক, তুমি আমাদের সবাইকে একটু বুঝিয়ে বলবে কিভাবে আত্রেই ম্যাডামের ওপর তোমার সন্দেহ জাগলো? হাতের চেটোয় চোখ আসা জল মুছল সায়ক। কান্না ভেজা স্বরে বলল, আমার প্রতি শ্রেণী শিক্ষিকা আত্রেই মিসের হঠাৎ এত দরদ দেখে একটা খটকা লেগেছিল। স্কুলে তো অনেকের মধ্যে অনেক রকম সমস্যা রয়েছে, সেসব ছেড়ে হঠাৎ উনি আমার ওপর এত সদয় হয়ে উঠলেন কেন? সেদিন স্কুল ফেরতা আমি বাড়ির গাড়িতে না উঠে ক্যাব ধরে দাদুর বাড়িতে যাই। দাদুর সঙ্গে তখন দেখা করতে এসেছিলেন ললিত মোহন চৌধুরী। সম্পর্কে আমার এক আঙ্কেল হন, দাদুর বন্ধুর ছেলে। খুব হাসি খুশি গপ্পবাজ মানুষ। আমায় দেখে তিনি ওঠা অবস্থা থেকে আবারও বসে পড়েন। গল্পে গল্পে জানতে পারি কিভাবে স্কুলের ম্যানেজিং কমিটির ওপর চাপ সৃষ্টি করে আত্রি ম্যাডামকে পড়ানোর জন্য স্কুলে ঢুকিয়েছেন মিস্টার সুনন্দ চ্যাটার্জি। অথচ আমি যখনই দেখেছি দুজনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে মতান্তর হচ্ছে। তবে কি সেটা ওপর দেখানো? ভেতরে ভেতরে দুজনে আমার মাথা ঘুরে ওঠে। ভাবতে শুরু করি প্রথম থেকে। তখনই মনে হয় আমি হয়তো কোনো চক্রান্তের শিকার হতে চলেছি। সেই মুহূর্তে দাদুকে কিচ্ছুটি বলিনি, বলা তো যায় না। বয়স্ক মানুষ, খামোখা ভুলভাল চিন্তায় পড়ে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এমনি দেখি আজকাল মাঝে মধ্যে খেয়েই হারিয়ে ফেলে। সময় মতো বাড়ি ফিরে এসে পরের দিন সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকি, আর ভেতরে ভেতরে প্ল্যান সাজাতে বসি কিভাবে আসল তথ্য বের করা যায়। জানতাম কাজটা মোটেই সহজ হবে না। টিফিনের সময় আমায় রুমে আলাদা করে ডেকে আত্রেই ম্যাডামকে বক্স থেকে খিচুড়ি, সবজি, ভাজা বের করতে দেখে মুহূর্তের জন্য মনে হয়েছিল উনি খুবই ভালো মানুষ। কিন্তু পরক্ষণেই আমার ভুল ভাঙে যখন তিনি আমার বাবা কখন বাড়িতে ফেরেন সে কথা জিজ্ঞেস করেন। সেই মুহূর্তে বিষয়টা মোটেও আমার কাছে স্বাভাবিক লাগেনি। মিস্টার সুনন্দ চ্যাটার্জির অজান্তেই তার ঘরের একটা চাবি বানিয়ে রেখেছিলাম। সন্দেহ ছিলই, আত্রেই ম্যাডামের প্রশ্নে সেটা আরও পোক্ত হয়। টাকার অভাব ছিল না কোনোদিনই। না চাইতে দাদু অনেক দিতেন। শখের বশে একটা শক্তিশালী পেন ক্যামেরা কাম রেকর্ডার কিনেছিলাম। দরজা খুলে ফুলদানিতে রেখে আসি, সেটা কাজে লেগে যায়। আত্রেই ম্যাডাম ও সুনন্দ চ্যাটার্জির মুভমেন্ট সহ কথোপকথন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। পরের দিন স্কুল ফেরতা পেনটা নিয়ে আমি দাদুর বাড়ি যাই, সব কথা খুলে বলি। সঙ্গে সঙ্গে দাদু পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন। উনি ইন্সপেক্টর জয় বর্মনকে মনীষা প্রসাদ মিসিং কেস রিওপেন করতে বলেন। তারপর যা ঘটেছে সে তো আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন। ইন্সপেক্টর জয় বর্মনের দিকে ফিরলেন এককালের বিখ্যাত ব্যবসায়ী অবনী প্রসাদ। আমার মেয়ে কোথায় আছে সেটা আপনি কিভাবে আন্দাজ করলেন? রেকর্ডিং শুনে? মানুষ কিন্তু গোপন জিনিস নিজের চৌহদ্দির মধ্যেই লুকিয়ে রাখতে পছন্দ করে, যাতে সহজে সেটা অ্যাক্সেস করতে পারে। মিস্টার সুনন্দ চ্যাটার্জি বা তার ব্যতিক্রম হবেন কিভাবে? মনীষা ম্যাডামকে খোঁজার জন্য আমি সর্বপ্রথম সুনন্দ চ্যাটার্জির গ্রামের বাড়িতে যাই, সন্ধান করি। খুবই রিমোট এলাকা,
এখনও বিদ্যুৎ অবধি পৌঁছায়নি। সুনন্দ চ্যাটার্জির কোনো রকম সন্দেহের অবকাশ ছিল না। ভাগ্য ভালো ছিল ওখানেই মনীষা ম্যাডামের সন্ধান পেয়ে যাই, না হলে হয়তো আত্রি ম্যাডামকে তুলে এনে জেরা করতে হতো। সুনন্দ চ্যাটার্জিকে নিয়ে দরজার দিকে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালেন ইন্সপেক্টর জয় বর্মন। আপনি যথেষ্ট বুদ্ধিমতী মিসেস মনীষা প্রসাদ। আশা করি একই ভুল দ্বিতীয়বার আর করবেন না। আপনার ছেলে এই মুহূর্তে যথেষ্ট ছোট, পিতাও বৃদ্ধ হয়েছেন। আপনাকে তাদের প্রয়োজন। পারলে এই মানুষগুলোর অবলম্বন হয়ে উঠুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভুল মানুষকে বিশ্বাস করে ঠকবেন না। কয়েদিকে চালান করে গাড়িতে উঠে মিস্টার বর্মন কিরণের দিকে তাকিয়ে বললেন, সামনে মিষ্টির দোকান পেলে গাড়ি থামিও তো। পেট বাবাজি জব্বর হাঁক ছেড়েছেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।